দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বেশ ভালো রকম কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই বছর জুড়ে চলমান বিনিয়োগের স্থবিরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নানা রকম আগ্রাসী সিদ্ধান্তের কারণে বৈশ্বিক অর্থনৈতিক এবং বাণিজ্যে যে ভাঙন এবং চলতি বছরে বাংলাদেশের যে সম্ভাব্য এলডিসি গ্র্যাজুয়েশন, এই সব কিছু নিয়ে কিন্তু অর্থনীতি বেশ চরম নাজুক অবস্থায় আছে। আর এরই সাথে আর কিছুদিনের মধ্যেই কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং একই সাথে বিশ্বব্যাংক এবং ইউএনএসটিডির আগের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে যে বিনিয়োগ প্রবাহ আসার কথা ছিল, এই নির্বাচনকে ঘিরে তা কিন্তু বেশ অপেক্ষমান অবস্থায় আছে। তো এই রকম পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে বাংলাদেশের অর্থনীতি কি এখন শুধু চাপে নাকি আস্তে আস্তে ধসের দিকেই যাচ্ছে। এবং এরই আঙ্গিকে আজকে আমরা আমাদের বিষয় করেছি যে নির্বাচনের ছায়ায় অর্থনীতি কি স্থবির হয়ে আছে কিনা। এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যে কথাটি আমরা বলছিলাম শুরুতে, যে বাংলাদেশের নির্বাচন তো চলেই আসছে, 12 তারিখে ইলেকশন হতে যাচ্ছে। তো এই ইলেকশনকে ঘিরে বাংলাদেশের অর্থনীতিকে আপনি বর্তমানে কোন অবস্থায় বলবেন, যদি শুরু করে ইন্ট্রোডাকশনের মতো করে আমরা একটু আলোচনাটা শুরু করি। ওকে, ধন্যবাদ আপনাকে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন, কারণ অর্থনীতি ভালো থাকলেই আমরা ভালো থাকব। এখন বর্তমানে অর্থনীতি যে অবস্থাটায় আছে, আপনি দেখতে পারবেন যে আপনি একটু আগে বলছিলেন যে আমাদের বিনিয়োগ অবস্থাটা খুব একটা ভালো নেই এবং বিনিয়োগ আসছে না। বিনিয়োগ কেন আসছে না? কারণ হচ্ছে আমাদের বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরা একটা স্টেবল একটা সিচুয়েশন এক্সপেক্ট করে, যে যখন নীতির একটা কন্টিনিউটি থাকবে, যে তারা বুঝতে পারবে যে দেশ আসলে কার হাতে যাচ্ছে, কে নীতি প্রণয়ন করছে এবং সেই নীতির কতদিন ধরে কন্টিনিউ করবে, বারবার চেঞ্জ হবে না। সবসময় আমরা বলে থাকি যে পলিসি প্রেডিক্টেবিলিটি, মানে একটা পলিসি করার পরে এটা বারবার যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু বিনিয়োগকারীরা আস্থা হারায়। এবং আরেকটা বিষয় বিনিয়োগকারীরা সবসময় দেখে, যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যে দেশের রাজনৈতিক অবস্থা এবং আইন শৃঙ্খলা অবস্থা কীরকম। আপনি জানেন যে গত এক বছর দেড় বছর ধরে একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে আছি আমরা, যে আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা করে বিভিন্ন সেক্টরে একটু অস্থিরতা দেখা দিয়েছে। তো ঠিক এই মুহূর্তে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ নেওয়াটাই স্বাভাবিক। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে পলিসিগত যে আগে যে ফ্লজ এবং যে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোর জন্য কিন্তু বিনিয়োগকারীরা তারা কনফিডেন্স হারায় যে এই দেশে আসলে আমরা করবো কিনা। কারণ আপনি জানেন যে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন নাই এবং কিছু পলিসি হ্যাসেল আছে, যেটা অন্যান্য আমাদের যে কম্পিটিটর কান্ট্রিগুলো আছে, যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, হ্যাঁ, তাদের সাথে আমাদের নীতি যখন কম্পেয়ার করে তখন দেখে যে আমাদের নীতিতে অনেক ত্রুটি আছে যেগুলো সংশোধন করা দরকার। আরেকটা বিষয়, আমাদের সাপ্লাই চেইন। আপনি জানেন যে আজকেই চিটং পোর্টে একটা অচলাবস্থা দেখা দিয়েছে এবং এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি হচ্ছে। তো আমাদের যে মেজর গেটওয়ে এন্ট্রি পয়েন্ট, সেখানে যখন এই ধরনের ভোলাটিলিটি হয় তখন ইনভেস্টরদেরকে কিন্তু নেগেটিভ একটা সিগন্যাল দেয় যে এই দেশে আসলে বিনিয়োগ করার মতো এখনও পরিস্থিতি সৃষ্টি হয়নি। এটার সাথে হচ্ছে গ্যাস শর্টেজ যেটা আছে, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি আছে, সেটা খুবই আনরিলায়েবল অবস্থায় থাকে। তো এই সমস্যাগুলো তো এমন না যে নতুন করে তৈরি হয়েছে, সবসময় আছে। এবং বাংলাদেশে অ্যানুয়ালি যদি আমরা আমাদের জিডিপি বুস্ট করতে চাই, তাহলে মোটামুটি $8 বিলিয়ন দরকার ফরেন ইনভেস্টমেন্ট। সেটাও আমরা অতটুকু পাচ্ছি না। এবং বলতে গেলে মোটা দাগে বলতে গেলে 4 ভাগের 2 ভাগও আমরা ঠিক সেরকমভাবে মাইলস্টোন আমরা ছুঁতে পারছি না। তা আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে ফরেন ইনভেস্টমেন্ট, এই সমস্যাগুলো তো আছে, সাথে আর কোন কোন জায়গাগুলোতে আসলে হাত দেওয়া দরকার? আপনি ফরেন ইনভেস্টমেন্টের কথা বললেন, ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সাথে কিন্তু লোকাল ইনভেস্টমেন্ট সেটা আসবো, বেসরকারি এবং সরকারি খাতে দেশের কথায় আমরা আসবো। আগে ফরেন ইনভেস্টমেন্টটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে ফরেন ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার রিলেটেড টু লোকাল ইনভেস্টার্স কনফিডেন্স। যখন লোকাল ইনভেস্টররা ইনভেস্ট করে কমফোর্টেবল হবে, তারা একটা সিগন্যাল দিবে। আপনি জানেন যে কোনো ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করার আগে, ফরেন ইনভেস্টররা দেশের আগে পরিস্থিতি যাচাই করে, ফিজিবিলিটি স্টাডি যেটাকে আমরা বলি, সেই পরিস্থিতি যাচাই করে। কিন্তু তারা লোকাল ইনভেস্টরদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে ইনভেস্ট করছো, কীরকম পরিস্থিতি, কী ফেস করছো,
হ্যাঁ কোন কি ধরনের অবস্টেকলস আছে, তারা যখন পজিটিভ সিগন্যাল দেয় তখন কিন্তু ফরেন ইনভেস্টররা তো ইনভেস্ট সেক্ষেত্রে করতে পজিটিভ আসে। সিগন্যাল আমরা কতটুকু দিতে পারছি, কারণ বেসরকারি খাতে প্রবৃদ্ধি 7%-এর নিচে এখন, তো যেটা কিন্তু ইন্ডিকেট করে যে হচ্ছে এই খাতে বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। আর বেসরকারি খাতে বিনিয়োগ যখনই বাড়ছে না, কর্মসংস্থান নিয়ে একটা চলে আসে কথা। তো এই জায়গাটা আমরা আসলে এখন কি করতে পারি, কারণ আমাদের অর্থনীতি চালাতে হবে, অর্থনীতি যখন ভালো না থাকবে না তখন আমরাও ভালো থাকবো না। জি, আপনি ঠিক খুবই সুন্দর করে বলেছেন, বিনিয়োগের সাথে আসলে কর্মসংস্থানটা খুবই রিলেটেড, এবং কর্মসংস্থান মানে হচ্ছে দেশের মোবিলিটি, প্রবৃদ্ধি, এভরিথিং। আমরা বিনিয়োগ কিন্তু সেই জন্যই চাই। আপনি গ্যাস ইলেকট্রিসিটির কথা বললেন, গ্যাস ইলেকট্রিসিটির যে অনিশ্চয়তাটা, এটা কিন্তু সবাইকে এফেক্ট করছে, এবং আপনার যে ট্যারিফ হাইক, এটাতে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে, যেটা বলা হয় যে বিনিয়োগকারীরা কম্পেয়ার করে, একটু আগে যেটা বলেছি যে অমুক দেশের কস্ট অফ ডুইং বিজনেস কত, আমাদের কত। তো সেক্ষেত্রে আপনার এনার্জি, লজিস্টিক্স, পোর্ট, সাপ্লাই চেইন, এগুলো সব কিছুকে অ্যাকচুয়ালি ঠেলে সাজাতে হবে। এটার জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন। যেমন বিডা চাচ্ছে ইনভেস্টমেন্ট, বেজা চাচ্ছে ইনভেস্টমেন্ট, ওয়ারেজ আলাদা যে উইংগুলো আছে, লাইক ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ কমার্স, আমরা ইনভেস্টমেন্টের কথাতে আরো আসবো, যে আমাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল হয়তো আরো অনেক বেশি ইনভেস্টমেন্ট নিয়ে, আমরা হয়তো আরো অনেক কিছু আশা করেছিলাম, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই সময়ে সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। বিরতির আগে আমরা যে কথাগুলো বলছিলাম ইনভেস্টমেন্ট নিয়ে, তো এই সরকার যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে আমরা বেশ বড় বড় সম্মেলন দেখতে পেলাম, এবং আমাদের মধ্যে বেশ পজিটিভভাবে খুব আশার আলো দেখতে পেয়েছিলাম আমরা, যে হয়তো এবার আমাদের মধ্যে ফরেন ইনভেস্টমেন্ট, সব ধরনের ইনভেস্টমেন্ট হয়তো খুব বাড়বে। সেরকম কতটুকু হয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। ফরেন ইনভেস্টমেন্ট আসলে আমরা আশা করেছিলাম, যেহেতু বা ইন্টারিম গভর্নমেন্টের বেশ কিছু এফোর্ট ছিল, ওনারা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে এঙ্গেজমেন্টটা বাড়িয়েছিল, এবং বেশ আপনি জানেন বিজনেস ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল। তো আমরা আশা করেছিলাম কিছু ফরেন ইনভেস্টমেন্ট আসবে, কিন্তু ফরেন ইনভেস্টর অ্যাকচুয়ালি একটু শেকি ছিল, প্লাস গভর্নমেন্টের যে কোঅর্ডিনেশনটা একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের, সেই কোঅর্ডিনেশনটা আসলে খুব একটা স্মুথ হয়নি। কারণ ওই সারফেসে যে কথাগুলো বলা হয়েছে যে $800 মিলিয়ন ইনভেস্টমেন্ট আসবে এবং আমরা ইনভেস্টমেন্টে ফ্লাডেড হয়ে যাবে বাংলাদেশ, কিন্তু দেখা গেছে যে ইনভেস্টররা ফার্স্ট অফ অল হচ্ছে ইনভেস্টর দিক থেকে তারা মনে করেছে যে আইন শৃঙ্খলা অবস্থা যেহেতু এতটাই ভলাটাইল, তো এক্ষেত্রে ইনভেস্ট করলে কিংবা ইনভেস্টমেন্ট নিয়ে আসলে আসলে সেটা কতটুকু সাকসেসফুল হবে, এটা একটা বিষয়। এবং আপনি জানেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আন্দোলন হয়েছে যে এই ইনভেস্টরকে দেওয়া যাবে না, এরকম দেওয়া যাবে না, কিংবা এই প্রসেসটা পারফেক্ট হয় নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টে যারা ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য কাজ করেছেন তাদের একটু অভিজ্ঞতার অভাব ছিল। বাংলাদেশের যে কনটেক্সট, বাংলাদেশের যে পার্সপেক্টিভ, সেটার সাথে একটু অ্যালাইন করা দরকার ছিল, কিংবা একটু মানে সেই যে এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা যারা এক্সিস্টিং যারা আছে বেশি অ্যাড্রেস করা দরকার ছিল। ঠিক বলেছেন, যে যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওরা হতে পারে, সেটা ওনারা আসলে ওই প্রেডিক্ট করতে পারেন নাই যে কী ধরনের সিচুয়েশন আসতে পারে এবং কিভাবে আসলে প্রসেসটা করা হয়। আপনি দেখেছেন যে হুট করে কিছু ফরেন ইনভেস্টরদের সাথে সাইন করা হয়ে গেল, তো ওটা আসলে আপনি জানেন যে এটা সাংঘাতিক একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট দিয়েছে, যে কেন এরকম তাড়াহুড়া করে করা হলো একটা ইনভেস্টরদের সাথে। হয়তো প্রসেসটা ভালো ছিল কিংবা খারাপ ছিল, কিন্তু ওটা অ্যানালিসিস করা কিংবা সেন্সিটাইজ করার দরকার ছিল পাবলিককে, যে হ্যাঁ জিনিসটা ভালো, কেন ভালো, কি কি করতে চায় তারা। হ্যাঁ, আর এর আগে এই ধরনের কিছু হয়েছে কিনা, হয়েছে, কিন্তু এই ধরনের এই পিপিপির আন্ডারে এই ধরনের ইনভেস্টমেন্ট প্রজেক্ট কিন্তু হয়েছে, কিন্তু এই ধরনের ফ্লেয়ার আপ করে নাই, এই ধরনের এজিটেশন কিংবা আন্দোলন তৈরি হয় নাই, কারণ হচ্ছে প্রসেসটা রাইট প্রসেস ছিল না। আচ্ছা, এর সাথে বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে কথা না বললেই না। আপনার দৃষ্টিতে যদি হচ্ছে গিয়ে একটু বিশ্লেষণ চাই, যে 2025-এ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো ছিল তার মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি ছিল সবচেয়ে বেশি 8.9%, যেটা ভারতে ছিল 2.7%, আর শ্রীলঙ্কা ছিল 0.6% মাত্র। তো সোজা বাংলায় একদম খুব কঠিনভাবে না বলে একদম সহজভাবে যদি বলি, মূল্যস্ফীতি বাড়লে সাধারণ জনগণের জীবনযাত্রায় সেটি কেমন প্রভাব ফেলে?
আপনি জানেন যে মূল্যস্ফীতি বাড়ার ফলে বিভিন্ন স্টাডি এসেছে যে দরিদ্র মধ্যবিত্ত এক ধাপ নেমে দরিদ্র হয়ে গিয়েছে। সেই মূল্যস্ফীতির চাপ কিন্তু বিভিন্ন সেক্টরে, এই যে সামাজিক অস্থিরতা, আন্দোলন, ভাঙচুর, এগুলোও কিন্তু এই ফিনান্সিয়াল কিংবা ইকোনমিক স্ট্রাগল বলি আমরা, হ্যাঁ, যে সেই স্ট্রাগল থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে মেইনলি যখন ইকোনমিটা পেয়েছিল তখন সে একটা ড্যামেজ কন্ট্রোল মেকানিজমে ছিল, যে ইকোনমিটা কোলাপস করছে এটাকে প্রোটেক্ট করে রাখি, কিন্তু সেই প্রোটেক্ট করতে গিয়ে যে সিচুয়েশনটা হয়েছে সেটাকে আসলে ঠিকভাবে তারা ম্যানেজ করতে পারে নাই। যেমন আপনি জানেন যে আমাদের ইনফ্লেশনের জন্য একটা আমরা বাজার সিন্ডিকেটকে একটা দায়ী করি, যে আমাদের মাঠ থেকে যে জিনিসগুলো আসে সেগুলো বাজারে আমাদের কিনতে হয় অনেক বেশি দামে, আমাদের সাপ্লাই চেইন কয়েকটা ধাপে ধাপে আসে। কারণ সাধারণ মানুষ কিন্তু হচ্ছে অর্থনীতির টার্মগুলো বোঝে না। তারা চিন্তা করে যে আমি যে টাকা ইনকাম করছি সেই টাকায় কি আমি ঠিক মতো চলতে পারছি কিনা, চলতে পারলে অর্থনীতি ভালো, না পারলে অর্থনীতি ভালো নাই। ট্রু। আমাদের ইকোনমি কিন্তু আমদানি নির্ভর ইকোনমি। ডলারের প্রাইসের ফ্ল্যাকচুয়েশনের সাথে কিন্তু আমাদের দ্রব্যের মূল্য নির্ভর করে, যে ডলার কতটুকু বাড়লো, কতটুকু ইম্পোর্ট কস্ট বাড়লো, সেই অনুযায়ী তেলের দাম, পেঁয়াজের দাম এগুলো বাড়ে। আপনি দেখেছেন গত রোজায় কিন্তু আমাদের মোটামুটি একটা স্টেবিলিটি ছিল গত রোজায়, কিন্তু রোজার পর থেকে কিন্তু আবার আমাদের একটা ভোলাটিলিটি, প্রাইস ভোলাটিলিটি দেখা দিয়েছে। কিন্তু এবার এই যে সামনে যে রোজা আসছে, আপনি দেখেছেন ইম্পোর্ট কিন্তু বেড়েছে প্রায় 40%-এর মতো। রোজার যে জিনিসগুলো, যেটা আমরা ছোলা, পেঁয়াজ, খেজুর এগুলো খাই, সেগুলো কিন্তু কোনো সাপ্লাইয়ের কিন্তু কোনো সংকট নাই বাজারে, কিন্তু কি সংকট সেটা হচ্ছে দাম। এটা নিয়ে আমরা একটু কনসার্ন আছি। এবং আপনি ইন্ডিয়া, শ্রীলঙ্কার উদাহরণ দিলেন, ওয়ার্ল্ডের কোনো দেশে কিন্তু এত লম্বা সময় ধরে এত হাই ইনফ্লেশন নাই। শ্রীলঙ্কার ইনফ্লেশন কিন্তু অনেক বেড়ে গিয়েছিল যখন শ্রীলঙ্কাতে আন্দোলন হয়েছিল, কিন্তু তারা এক বছরের মধ্যে সেই ইনফ্লেশন কমিয়ে নিয়েছে। দেউলিয়া হয়ে যাওয়ার কথা ছিল, দেউলিয়া হয়ে যাচ্ছে সেটাই, কিন্তু তারা কিন্তু সেই কামব্যাক করেছে, এক বছরের মধ্যে কমিয়ে এনেছে। কেন, কিভাবে কমিয়ে এনেছে? কারণ তাদের ইকোনমিক পলিসি যেটা নিয়েছে সেটা হচ্ছে ক্লিক করেছে। আমরা বলি যে আমাদের পলিসি ক্লিক করা, যে আইন নীতিটা নিলাম সেই নীতিটা কার্যকর হলো কিনা। তো আমাদের আসলে নীতিগুলো কার্যকর হয় না, কারণ এখানে ভেস্টেড কোয়ার্টাররা ঢুকে যায়, এখানে বিভিন্ন নন কোঅপারেশন ঢুকে যায়। হ্যাঁ, যেমন আপনি জানেন যে আমলাতন্ত্র আমাদের দেশে একটা বড় মানে ব্যারিয়ার বলি আমরা, হ্যাঁ, যে জিনিসগুলো যেটা কয়েকটা ধাপে ধাপে সরকারি প্রসেস আছে, তো বিভিন্ন সরকারের কথা যেহেতু আসলো তাহলে আমাদের সময় একদম শেষের দিকে। ছোট্ট করে আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে, তো সরকার, বাংলাদেশের অর্থনীতি এখন যে অবস্থায় আছে, তারা ক্ষমতা গ্রহণের পর নতুন সরকার যারা আসবেন, বাংলাদেশের এই অর্থনীতিকে চাঙ্গা করতে, ভালো একটা অবস্থায় নিতে তাদের ইনিশিয়ালি কোন কোন জায়গাটায় তাদের হাত দেওয়া উচিত? ওকে, প্রথমে আমি বলবো যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, যে পলিসি, যে নীতি করুক না কেন, সেটা হচ্ছে মাঠে যারা কাজ করছে কিংবা যারা প্রাইভেট সেক্টর, তাদের সাথে যদি সামঞ্জস্য কিংবা তাদের সাথে যদি আলাপ আলোচনা করে ঠিক না করা হয়, অনেক কিছু হয়তো মনোপুত হবে না প্রাইভেট সেক্টরের, গভর্নমেন্টের, কিন্তু সেটা আলাপ আলোচনার মধ্যে যদি ঠিক না করা হয়, এই জিনিসগুলো কিন্তু হতে থাকবে, আন্দোলন হতে থাকবে, তারা নন কোঅপারেশন করবে। আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করেছে, তো এই জিনিসগুলো আসলে হবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে নীতির সামঞ্জস্য এবং কন্টিনিউটি বলি, যে নীতিটা নিয়েছে সেটা একটা লম্বা সময় ধরে 5 বছর, 2 বছর, 3 বছর, এটা বলে দিতে হবে যে এটা আমরা বারবার চেঞ্জ করব না। যে ট্যাক্স ছাড়টা দিয়েছি বিনিয়োগকারীদের জন্য, সেই ট্যাক্স ছাড়টা 5 বছর ধরে থাকবে। যে ইনসেন্টিভটা দিচ্ছি বাংলাদেশ ব্যাংক থেকে বিনিয়োগকারীর জন্য, কিংবা যে লোনের কম সুদে লোন দিচ্ছি, সেটা একটা লম্বা সময় ধরে থাকবে। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতির স্থবিরতা নিয়ে। তবে আমরা আশা করব বাংলাদেশ আপন গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি কোনো না কোনো সময় তো অবশ্যই চাঙ্গা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।